কোনো অংশে তারা কম ডিউটি করে না, উপরন্তু দেখতে গেলে তারা অনেক সময় অন্য পুলিশের থেকেও বেশি ডিউটি করে দিচ্ছে, কিন্তু মাত্র 9,000 টাকা। এগিয়ে আসি আমরা, আইএসএফ এর হাতকে শক্ত করুন। আইএসএফ কিন্তু মমতা ব্যানার্জির সাথে বসে চা খায়নি, শুভেন্দু অধিকারীর মমতা ব্যানার্জি এক ঘরে বসে চা খেয়েছে, আইএসএফ খায় না আর খাবেও না। আমাদের বুথের লোকে তুমি মাথা ফাটাবে, তোমার লোকেরা আমার বুথের লোককে জেলে রাখবে, আর তোমার সাথে নওশাদ সিদ্দিকী বসে চা খাবে, ও চা খাওয়ার আমার দরকার নাই। যেদিন বুথে আইএসএফ আর তৃণমূল এক জায়গায় বসে চা খাবে, তখন মমতা ব্যানার্জির সাথে চা খাবো কি ভাববো। আমার বুথের লোক শান্তিতে থাকলে তারপরে আমি শান্তিতে থাকবো। আমার বুথের লোকের তুমি মিথ্যা কেস দিচ্ছ, আপনার সাথে বসে আমি চা খাবো, ও শুভেন্দু অধিকারী খেতে পারে, নওশাদ সিদ্দিকী আইএসএফ খায় না। 2013 সালে শাহজাহান শেখ তৃণমূলে জয়েন করেছিল, এরা 2024 1 বছর লুটেছিল, এখন জেলের ভাত খাচ্ছে। ও বার হবে মনে হচ্ছে, বার হবে। আমি বলে যাচ্ছি আপনাদের কাছে, দেখে নেবেন, তৃণমূলের শাসন আমলে জেলের মধ্যে গেছে, ও জেলের মধ্যেই তৃণমূলের পতন দেখতে অনেক বড় নেতা মনে করে, আমি তাদেরকে মনে করি চার আনার নেতা। অনুব্রত মণ্ডলের মতো বাঘ তো নয় এরা, শাহজাহানের মতো সম্রাট তো নয় এরা, পার্থ চ্যাটার্জির মতো দলের মহাপরিচালক তো নয় এরা, জ্যোতিপ্রিয় বাবুর মতো দলের মন্ত্রীও তো নয় এরা। একটা বুথের নেতা, ব্লকের নেতা বা অঞ্চলের নেতা, প্রস্তুত থাকুন, আপনারা যে অন্যায় করছেন আইনের মাধ্যমে বুঝে নিয়ে চুপচাপ, যদি প্রয়োজন হয় তৃণমূলের ঝান্ডা নিয়েও মিটিং এ যাবেন, বলে রাখছি আপনাদেরকে, ওরা অনেক অন্যায় করছে তো থাকবে, মানুষের বিপদে আপদে তাদের পাশে থাকবে, ছেলে মেয়েদের পড়াশোনা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান কিভাবে হবে তার লড়াইয়ে সারা বছর মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয়েছে। আপনারা দেখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা ছোট্ট দল হলেও, ছোট্ট দল তৃণমূলীদের ভাষায় ছোট্ট দল হলেও সারা বছর যেভাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকে, যাদের 200 বিলাস বিধায়ক আছে তারাও আমাদের সাথে কাজের দিক থেকে পেরে উঠতে পারে না। এর ফলে আমাদেরকে তারা নানান ভাবে আক্রমণ করে, মিথ্যা কেস দেয়, বিভিন্ন ভাবে আমাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনে করে শুধুমাত্র ক্ষমতা দখলই আমাদের স্বপ্ন নয়, আর বাস্তবিক কথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলে সমাজ ব্যবস্থা পরিবর্তন করাটাই আমাদের মূল লক্ষ্য, প্রধান লক্ষ্য। যে সমাজে জাতি বৈষম্য থাকবে না, যেই সমাজে বর্ণে বর্ণে লড়াই থাকবে না, যেই সমাজে ধর্মে ধর্মে লড়াই থাকবে না, যেই সমাজে পুরুষ নারীর মধ্যে ভেদাভেদ থাকবে না, যেই সমাজে সন্দেশখালীর মতো রাতে মহিলাদেরকে ডেকে তাদের সাথে অন্যায় কাজ করবে, এটা করার সাহস পাবে না, সেই সমাজ গড়ে তোলার চেষ্টা করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ওই জন্যই তো ভয় পাচ্ছে, ওই জন্যই তো আতঙ্কিত হচ্ছে। সেই জন্য দিকে দিকে দেখুন, এরা বিজেপির বিরুদ্ধে যতটা না কথা বলছে, বিজেপির কর্মীদেরকে যতটা না ডিস্টার্ব করছে, বাকি বিরোধীদেরকে যতটা না ডিস্টার্ব করছে, তার কয়েকশো গুণ বেশি আইএসএফকে ডিস্টার্ব করছে। যতই ডিস্টার্ব করুক না কেন, আইএসএফ ন্যায় প্রতিষ্ঠা করার জন্য রাজনীতির ময়দানে এসেছে, ক্ষমতা দখল নয়, সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্যই রাজনীতির ময়দানে এসেছে। আমরা লক্ষ্যে অবিচল আছি। আপনারা জানেন, 1 বছর হলো, গত বছর 21শে জানুয়ারি এই রাজ্য সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে আমরা জেলে গিয়েছিলাম, মালিকভাই ছিল, আমি ছিলাম, আরো বিশ্ববিদ্যা সহ সায়ন সহ আমরা প্রায় 78 জন জেলে ছিলাম। প্রায় 42 দিন, 60 দিন, কেউ 70 দিন পর্যন্ত আমরা জেল খেটেছি। কিন্তু আমাদের যে লক্ষ্য, যে লড়াই, যে উদ্দেশ্য নিয়ে আমরা রাজনীতির ময়দানে এসেছি, মানুষের পাশে থাকবো, মানুষের অধিকার নিয়ে কথা বলবো, ওইভাবে আপনাদের পাশে আছি, আপনাদের হয়ে কথা বলবো আর বলেও যাচ্ছি। জেল খাটিয়ে, ভয় দেখিয়ে, ধমকি ধমকি দিয়ে
বিএসএফের কর্মীদেরকে ভয় তারা ঘরে ঢুকাতে পারবে না, পারবে না, পারবে না। আমি তো বলছি মানুষের জন্য, দলিতের জন্য, আদিবাসীর জন্য, মুসলিমদের জন্য, উচ্চবর্ণ থেকে শুরু করে পিছিয়ে বর্গের সমস্ত শ্রেণীর মানুষের জন্য, তাদের ন্যায় প্রতিষ্ঠার জন্য, দেবত্ব সম্পত্তি উদ্ধারের জন্য, ওয়াকফ সম্পত্তি উদ্ধারের জন্য, রিফিউজি ল্যান্ড কেন বেহাত হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে কথা বলার জন্য, কৃষকের অধিকার পাইয়ে দেওয়ার জন্য, এমআইয়ের অধিকার পাইয়ে দেওয়ার জন্য, বাপের অধিকার পাইয়ে দেওয়ার জন্য, ছাত্র যুবর যে অধিকার আছে পাইয়ে দেওয়ার জন্য, সরকারি কর্মচারীদের দিয়ে যে বাকি আছে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য যে লড়াইয়ে আছি, এই লড়াই লড়ে যাব। আমাকে একবার কেন, যদি 100 বার জেলে যেতে হয় আমি মাথা উঁচু করে জেলে যেতে প্রস্তুত আছি। আমার লড়াইটা কি? মানুষের অধিকারকে বুঝিয়ে দিতে হবে। আজকে আপনারা এখানে দেখবেন অনেক নিরাপত্তার জন্য আমাদের সিভিক ভাইকে দিয়েছে, অনেক পুলিশের ভাইয়েরা আছে, তাদের দুর্দশার কথা কিন্তু আমরা অনেকে ভাবি না, কিন্তু তারা আমাদের পরিবারের একজন, তারা আমাদের পরিবারের বাইরে নয়। আমাদের যে সিভিক ভাইয়েরা আছে মাত্র 9,000 টাকার মাইনে তাদেরকে চাকরি করায়, তারা কোনো অংশে একটা কনস্টেবলের থেকেও, এএসআই এর থেকেও কোনো অংশে তারা কম ডিউটি করে না। উপরন্ত দেখতে গেলে তারা অনেক সময় অন্য পুলিশের থেকেও বেশি ডিউটি করে দিচ্ছে, কিন্তু মাত্র 9,000 টাকা মাইনে। মাইনে বাড়ানোর জন্য আমি দীর্ঘদিন দীর্ঘ জায়গায় এই আপনাদের মতো মানুষকে সামনে নিয়ে আপনাদেরকে বলে যে মাইনে বাড়াতে আপনাদেরকে আওয়াজ তুলতে বলেছিলাম, আপনারা আমাদের সাথে সাথ দিয়ে আওয়াজ তুলেছিলেন। ফলে কি দেখলাম, এই বাজেট সেশনে 2024-25 অর্থবর্ষে সিভিক ভলেন্টিয়ারদের মাত্র 1,000 টাকা মাইনে বেড়েছে। আমরা আওয়াজ তুলবো, 1,000 টাকা মাইনে বাড়ালে হবে না। যে কাজ করছে একটা পুলিশের থেকেও কোনো অংশে কাজ করছে না, সব কাজে তাদের সম মাইনে দিতে হবে, এই কাজ আমরা তুলে যাব। যে 1,000 টাকা বেড়েছে, 1,000 টাকা বেড়ে এখন 10,000 টাকা মতো হয়েছে। যে 1,000 টাকা বেড়েছে আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকীর জন্যই মমতা ব্যানার্জি বাড়াতে বাধ্য হয়েছে। আপনাদের উপস্থিতিতে, আপনাদের সমর্থন নিয়ে বলেই আমি চিৎকার করতে পেরেছি। আমি দাবি করছি, হ্যাঁ আমি দাবি করছি, আর আমার দাবিটাই সঠিক দাবি, যে আমি যতবার ততক্ষণ সিভিক ভলেন্টিয়ার ভাইদের জন্য আওয়াজ তুলেছি, রাজ্যের আর কোন দল নেই, রাজনৈতিক দল নয়, জন্য এতবার এতক্ষণ কথা বলেছে। মমতা ব্যানার্জি বাধ্য হয়েও মাত্র 1,000 টাকা বাড়িয়েছে, কিন্তু সেটাও বাড়াতে বাধ্য করিয়েছে আইএসএফ। এটাই আইএসএফ। আজকে এখানে যারা সরকারি কর্মচারী আছেন, পুলিশ ভাইয়েরা আছেন, তাদের হকের প্রাপ্য, তাদের ন্যায্য পাওনা, তাদের ডিএ পাচ্ছে না। আর আজকের যে অপদার্থ রাজ্য সরকার চলছে, 2021 সালে 2011 সালের ক্ষমতায় আসার আগে তারা বলেছিলেন, এই মমতা ব্যানার্জি মহাশয় বলেছিলেন যে রাজ্য সরকার কেন্দ্রীয় সমাহারে দিয়ে দিতে পারে না, তার ক্ষমতা থাকায় সে যোগ্যতা থাকে না, তা রাখে না, অর্থাৎ তাকে ক্ষমতা থেকে ছেড়ে দেওয়া দরকার। আর 2024 আমরা এসে দাঁড়িয়েছি 2023 সালে, 2022 সালে, 2021-এর দিকে দেখুন, যখন আমার সরকারি কর্মচারী ভাইরা, পুলিশের ভাই থেকে শুরু করে সরকারি টিচার, স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন সরকারি কর্মচারীরা যখন তাদের হকের ডিএর কথা বলছে, তখন তাদেরকে বলা হচ্ছে ঘেউ ঘেউ করবেন না। 2021-এর আগে যে কথা বলেছিল, আজকে সে কথাই মিল দেখতে পাচ্ছি না। তখন সরকারের সমালোচনা করেছিল বিরোধী দলে যখন ছিল, এখন সরকারের সমালোচনা তো দূরের কথা, যারা ডিএর কথা বলছে তাদেরকে বলছে ঘেউ ঘেউ করবেন না। তাই সময় এসেছে, সরকারি কর্মচারীরা আমাদের পরিবারের একজন, কথা আমাদের ভাবতে হবে, তাদের হকের ডিএ পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য আমাদেরকেও আওয়াজ তুলতে হবে, আমাদেরকেও বলতে হবে যে আপনি বলেছিলেন যে 2011 আগে যে কেন্দ্রীয় সমাহারে দিয়ে দিতে পারে না, তার ক্ষমতায় থাকার যোগ্যতা রাখে না। আজকের দিনে আমরা এই রমজাননগরের পার্শ্ববর্তী ময়দান থেকে, গাজীপুর, রমজাননগর গাজীপুর থেকে আমরা আওয়াজ তুলবো যে আপনি যদি কেন্দ্রীয় সমাহারে দিয়ে দিতে না পারেন, আপনিও সরকারে থাকার যোগ্যতা রাখেন না, আপনিও পদত্যাগ করুন। আমি তো বলেছি
21শে জানুয়ারি আমাদের প্রোগ্রাম করতে দিচ্ছিল না। ওদের টার্গেট ছিল আমাদের কলকাতাতে রাজ্য সম্মেলন সমাবেশ করতে দেবে না। অবশেষে আইনের দ্বারস্থ হয়েছিল। ধন্যবাদ জানাই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিদেরকে। তাদেরকে মহামান্য বিচারপতিদেরকে ধন্যবাদ জানাই। শাসকের ষড়যন্ত্রকে তারা বুঝতে পেরে গিয়েছিল। আমাদেরকে কলকাতাতে প্রোগ্রাম করার পারমিশন দিয়েছিল কিছু শর্ত সাপেক্ষে, কিন্তু আমরা তো প্রোগ্রাম করতে পেরেছিলাম। ওই প্রোগ্রাম স্থল থেকে সেখানে নার্স দেওয়া হোক, সেখানে মেডিসিন দেওয়া হোক, মেডিকেল ইকুইপমেন্ট ওখানে দেওয়া হোক, তখনই বলে রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। আমরা যখন বলি আমার কৃষক ভাইয়ের যে অধিকার সেটা বুঝিয়ে দেওয়া হোক, আমার সরকারি কর্মচারীদের ডিএটা বুঝিয়ে দেওয়া হোক, সমকাজে সমবেতন দেওয়া হোক, এমএসকে এসএসকে মাদ্রাসার টিচারদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে তাদেরকে নিয়ে নাটক করছে তার বিরোধিতা যখন করি, ইন্সপেকশন করে একাধিকবার হয়ে যাওয়ার পরেও তাদের ফাইল এখনো ছাড়ছে না। তারা যখন নবান্নে যাচ্ছে তখন বলছে ওটা ম্যাডামের হাতে আছে, ম্যাডাম বুঝে নেবে। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যখন ধ্বংস করে দিচ্ছে, এই কথা যখনই আমরা বলি তখনই বলে রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো না। যখনই উন্নয়নের কথা বলি, স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়নের কথা বলি, শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নের কথা বলি, মানুষের অধিকার সুনিশ্চিতের কথা বলি, তখনই বলে রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। যাই বলছি বলছে রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমি 21শে জানুয়ারি 2024 সালে রাজ্য সরকারের কাছে একটা আমি প্রস্তাব দিয়েছিলাম যে আপনি বলছেন রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, আমার নওশাদ সিদ্দিকী আমাকে 6 মাসের জন্য রাজ্যের অর্থনৈতিক দপ্তরটা দিয়ে দিন, 6 মাসে আমূল পরিবর্তন করে দেখিয়ে দেব। আমি বলেছি, কিন্তু 6 মাস হতে যাচ্ছে। 6 মাস হয়নি, অবশ্য বেশি দিন হচ্ছে তো, 6 মাস তো নয়, ওই বিষয়ে কোনো উত্তরই দেয়নি। আজকের এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আবারও বলছি রাজ্য সরকারকে, সৎ সাহস থাকলে দিন রাজ্য 6 মাসের জন্য আমাকে রাজ্যের অর্থনৈতিক চাকা ঘুরিয়ে দেখিয়ে দেবো। মালদা ট্রিটমেন্ট ব্লক হসপিটালেই পাবে, সরকারি কর্মচারীরা তাদের ডিএ ঠিক মতো পাবে, সমকাজে সমবেতনের ব্যবস্থা করা হবে, শিক্ষা স্বাস্থ্যের মান উন্নয়ন হবে, অধিকার সুনিশ্চিত করে দিতে পারবো আমার দপ্তরের মাধ্যমে যদি আমাকে সেই সুযোগটা দেয়। অপেক্ষায় আছি রাজ্যের মুখ্যমন্ত্রী কবে সেই প্রস্তাবটা গ্রহণ করে আমাকে দায়িত্ব দেবে। এবং সাথে সাথে এটাও বলেছি, যদি আমি ব্যর্থ হই, যদি আমি ফেল হয়ে যাই, যদি আমি ফেল হই, পশ্চিম বাংলা থেকে আমি রাজনীতি করাই ছেড়ে দেব। এত বড় চ্যালেঞ্জ নিচ্ছি, দেবে আমাকে? ওরা ভালো করেই জানে যে চাকা ঘুরানোর কলটা নওশাদ সিদ্দিকী ভালো জানে, ও দিল্লি চাকা ঘুরে যাবে। চাকা ঘুরলে কি হবে? ওই বুথের থেকে শুরু করে জেলা থেকে শুরু করে রাজ্যের নেতাদের তো খাওয়া বন্ধ হয়ে যাবে, তোলামূলদের যে তোলা তুলে সেটা বন্ধ হয়ে যাবে। ওই জন্য হয়তো দেবে না, কিন্তু দেবে না বলে আমাদেরকে চুপ করে বসে থাকলে হবে না। আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই করে যেতে হবে। বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, এখানে মানুষজন কোন কাজের সাথে বেশি যুক্ত আছে একটু বলবেন? কৃষি কাজের সাথে যুক্ত আছে। আর মায়েদের হয়ে দুটো কথা বলবো। তার আগে একটা কথা বলি, আপনারা একজন বীর যোদ্ধার একটা জীবনী আপনাদের বলবো, আপনারা শুনলে অনেকের কাছে নতুন লাগবে। তার আজকে আত্মবলিদান দিবস। স্বাধীনতা সংগ্রামী বীর গোপীনাথ সাহা মাত্র 19 বছর বয়সে তার জীবনকে উৎসর্গ করে দিয়েছিল। আজকে যে আমরা সংবিধান পেয়েছি, আজকে যে স্বাধীন দেশ পেয়েছি, যে গণতন্ত্র পেয়েছি, তাদের আত্মবলিদানের ফলে। তিনি মাত্র 19 বছর বয়সে নিজের জীবনকে উৎসর্গ করেছিল। ফাঁসিতে তিনি চড়ে গিয়েছিলেন মাত্র 19 বছর বয়সে। মার্চ 1924 সালে এই আজকের দিনে। আজকে আমি তার জীবনের কয়েকটা অংশ আপনাদের কাছে তুলে ধরতে চাই। গোপীনাথ সাহা তৎকালীন
সেই সময় যিনি ব্রিটিশ নগরপাল ছিলেন, অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ, ভারতীয়দের দেখলি সে অত্যাচার করত। কলকাতার তিনি নগরপাল ছিলেন, বিনা বিচারে ভারতীয়দের উপরে আক্রমণ নামিয়ে আনত, তাদেরকে গ্রেফতার করত, তাদের উপরে অত্যাচার করত, নির্মম অত্যাচার করত। এটা মাত্র 19 বছর সেই গোপীনাথ সাহার বুকে ব্যথা দিয়ে লেগেছিল যে এই চার্লস টেগার, তার নাম, তিনি নগরপাল ছিলেন, যে এই নগরপালের অত্যাচারের হাত থেকে ভারতীয় তথা কলকাতাবাসীকে মুক্তি দিতে হবে। তিনি লক্ষ্য করছিলেন যে ও বেটা তো সবসময় পাশে সবসময় তার নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরত, কখন নিরাপত্তা রক্ষী ছাড়া ঘুরবে তিনি লক্ষ্য করছিলেন, ফলো করতেন। ফলো করতে করতে দেখতে পেলেন যিনি যখন মর্নিং ওয়ার্কে বেরোতেন, সকালে যখন মর্নিং ওয়ার্কে বার হতেন, সেই মর্নিং ওয়ার্কের সময় তার কাছে কোনো সিকিউরিটি সেই অর্থে থাকতো না। সেই রকম লক্ষ্য করে একদিন যখন এই চার্লস টেগার, কলকাতার তৎকালীন নগরপাল, মর্নিং ওয়ার্কে বেরিয়েছিলেন, তার উপরে আক্রমণ করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত চার্লস টেগারকে না লেগে একজন বিদেশি কর্মী প্রাপ্ত হয়ে তিনি মারা গিয়েছিলেন। সেই সময় আজকের যিনি শহীদ গোপীনাথ সাহা, সেই সময় গোপীনাথ সাহা গ্রেফতার হয়েছিলেন। দীর্ঘদিন তাকে জেলে রাখা হয়েছিল, নানান প্রলোভন দেখানো হয়েছিল, স্বাধীনতা সংগ্রাম থেকে ছেড়ে দিয়ে ব্রিটিশদের চাটুকারি করার কথাও বলা হয়েছিল, কিন্তু তিনি মাথা নত করেননি। অবশেষে 1924 সালে 16 ফেব্রুয়ারি তার ফাঁসি রায় হলো ওই দিনকে, আর মার্চ 1924 সালে তার ফাঁসির দিন ঠিক হলো। আমরা যারা আছি এখানে, স্বাভাবিকভাবে যদি আমাদের ফাঁসির দিন 24 তারিখে 16 তারিখে হয়, 8 তারিখে ফাঁসি হবে, আমরা ভয় পেয়ে গিয়ে আমরা কি করব, কাঁপবো, ভয় পেয়ে যাব অনেকে হয়তো। কিন্তু শহীদ গোপীনাথ সাহা ভয় পাননি, তিনি ফাঁসির ডেট ঘোষণা হচ্ছে, ফাঁসি 16 তারিখে রায় হয়েছে, 1 তারিখে ফাঁসি হবে। এই অল্প দিনের মধ্যে শরীরের কসরত করে 5 পাউন্ড শরীরের ওজন বেরিয়ে দেখিয়ে দিয়েছিল। তোমরা ভারতীয়দেরকে ফাঁসি দিয়ে এই যে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে আটকাতে পারবে না। তাদের আত্মবলিদানের ফলে, আত্মত্যাগের ফলে আমরা দেশ পেয়েছি, স্বাধীন দেশ পেয়েছি, অধিকার পেয়েছি। আজকে ব্রিটিশদের কিছু চামচা আমাদের দেশে আছে, তারা আমাদের অধিকারকে হনন করার চেষ্টা করছে। যেমন চামচারা সন্দেশখালীতে মায়ের অধিকারকে মেরে অত্যাচার করেছে, বাচ্চার অধিকারকে কেড়ে নিয়ে জমিকে কেড়ে নিয়েছে, তাদের রাস্তাঘাটের উন্নয়নের টাকা লুট করে নিয়েছে। তাদের বিরুদ্ধে আজকেও আমাদেরকে শহীদ গোপীনাথ সাহার উত্তরসূরি হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া লড়াইয়ে থাকতে হবে, তাদেরকে উৎখাত করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। কি প্রস্তুত আছেন তো নাকি? 19 বছর বয়সে আপনার আমার কথা ভেবে জীবন দিয়েছিল, মাত্র 19 বছর বয়সে। তো আপনার আমার জন্য যারা জীবন দিয়েছিল, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল, ব্রিটিশদের হাত থেকে দেশকে মুক্তি দেওয়ার জন্য, তার আত্মত্যাগ, তার আত্মবলিদান আমরা কি বৃথা হতে দেব? একটু বলবেন? কোনোভাবেই তার আত্মবলিদানকে, তাদের আত্মবলিদানকে আমরা বৃথা হতে দেব না। শহীদ ক্ষুদিরাম, মাতঙ্গিনী হাজরা, শহীদ ভগৎ সিং, শহীদ আশফাক উল্লাহ খান, শহীদ বিরসা মুন্ডা, শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে যারা শহীদ হয়েছিলেন, আর নেতাজি, গান্ধীজি থেকে শুরু করে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ থেকে শুরু করে, যাদের আত্মত্যাগের ফলে আমরা দেশ স্বাধীন দেশ পেয়েছি। আজকে আমরা স্বাধীন দেশ থাকার পরেও আপনার আমার বলার স্বাধীনতা এই নেতারা কেড়ে নিচ্ছে। এ হতে দেওয়া যায় না। আপনি আমি কি খাবো? এই বড় বড় ব্রিটিশরা, যা তাদের উত্তরসূরি হিসাবে এখন যারা, আমি মনে করি তাদের উত্তরসূরি এখন বিজেপি, আপনি আমি কি খাবো?
তা ডিসাইড করে দিচ্ছে তাদেরকেও গণতান্ত্রিক প্রক্রিয়াতে পরাজিত করতে হবে। এই দিলীপ ঘোষ থেকে শুরু করে সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে যারা আপনার বিজেপির আছে তাদেরকে ভোটের মাধ্যমে আমাদেরকে পরাস্ত করতে হবে, তাদের বিরুদ্ধে ভোট দিয়ে তাদেরকে হারাতে হবে। আর বিজেপিকে যারা এখানে জায়গা করে দিচ্ছে, এই মমতা ব্যানার্জি, এই অভিষেক ব্যানার্জি, এই কুণাল ঘোষ, এই যারা আছেন আরো নেতা নেত্রীরা, যা বিজেপিকে যারা বাংলায় জায়গা করে দিচ্ছে তাদেরকেও একইভাবে হারাতে হবে। ভোটের মাধ্যমে এই দুটো দলকে, বিজেপি আর তৃণমূলকে বাংলা থেকে তাড়াতে হবে। প্রস্তুত আছেন তো নাকি ভাই? এক ইঞ্চিও ছাড় হবে না, এক ইঞ্চিও ছাড় হবে না বিজেপি আর তৃণমূলকে। এটা দুজনে একে অপরের পরিপূরক। আমরা যদি কেউ মনে করি অনেকে তৃণমূলী অত্যাচারের কারণে বিজেপির ঝান্ডা ধরছে, যারা বিজেপির ঝান্ডা ধরছেন তাদেরকে বলবো কারণ কেন ধরছে? তৃণমূলের অত্যাচারের কারণে। আমি তাদের কাছে অনুরোধ করব, তৃণমূল আর বিজেপি কি আলাদা? আপনাদের মনে হয় কি আলাদা? এ নাটক চলছে, এ নাটক চলছে। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখোগড়ার প্রাণ যায়। দেখতে পেয়েছেন শুভেন্দু অধিকারী আর অভিষেক ব্যানার্জির কোনোদিন হাতাহাতি হতে? এ বলেন হয়েছে? আর মারামারি কারা করছে বুথ স্তরে? তৃণমূলের লোক আর বিজেপির লোক, তারা মারামারি করে মাথা ফাটিয়ে মরছে। আর অভিষেক বাবু থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের যে নেতারা সিবিআই ডাকছে, 9 ঘন্টা 8 ঘন্টা করে ঘুরছে, ভিতরে চা খাচ্ছে কি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে বলতে পারবো না, বাইরে বেরিয়ে খুব ডায়লগ দিচ্ছে। আর আপনি আমি কি ভাবছি, এবার ধরা পড়ে যাবে, এইবার ধরা পড়ে যাবে, এবার একটা কিছু হবে, ঘোড়ার ডিম হবে। এদেরকে আমি আর ভরসা করতে পারছি না, কারণ এরা রাজনীতিকরণ হয়ে গেছে। কালীঘাটের কাকুর ভয়েস টেস্ট নিয়েছিল জানেন তো? হ্যাঁ, গলার কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছিল। কতদিন হয়ে গেল ভাই? সন্দেশখালীতে আমাদের দিকে ঢুকিয়ে দিল। অবশ্যই সন্দেশখালী যেটা হয়েছে আমরা প্রতিরোধ করেছি। আমি নিজে গিয়েছি, যেতে চাচ্ছিলাম, আমাকে 8 ঘন্টা অ্যারেস্ট করে রাখা হলো। আমাদের আজকে সকালে আমাদের এক নেত্রীকে অ্যারেস্ট করেছে, আমরা আইনি লড়াই লড়ে নেব। গত কয়েকদিন আগে আমাদের এক নেত্রীকে অ্যারেস্ট করেছিল, আমরা আইনি লড়াই তাকে জামিন করিয়েছি। কিন্তু সন্দেশখালী থেকে সামনে রেখে কাকুর ভয়েসের যে ভয়েস টেস্ট পাওয়ার ছিল সেটা কোথায় গেল? দুর্নীতির জন্য যে কারণে সন্দেশখালীতে গেল, সেই মামলা কত দূরে গেল আর দেখতে পাচ্ছি না আমরা। এটা গোটা পড়ে আছে। তাই অনুরোধ করব, যে সমস্ত মানুষেরা তৃণমূলের অত্যাচারে বিজেপিকে ভোট দিতে চাইছেন তাদেরকে বলবে একটু চোখ কান খুলে দেখুন, তৃণমূল আর বিজেপি আলাদা নয়। আসুন আপনারা এগিয়ে আসি আমরা, আইএসএফ এর হাতকে শক্ত করুন। আইএসএফ কিন্তু মমতা ব্যানার্জির সাথে বসে চা খায়নি। শুভেন্দু অধিকারীর মমতা ব্যানার্জি এক ঘরে বসে চা খেয়েছে, খায় না আর খাবেও না। আমাদের বুথের লোকে তুমি মাথা ফাটাবে, তোমার লোকেরা আমার বুথের লোককে জেলে রাখবে, আর তোমার সাথে নওশাদ সিদ্দিকী বসে চা খাবে, ও চা খাওয়ার আমার দরকার নাই। যেদিন বুথে আইএসএফ আর তৃণমূল এক জায়গায় বসে চা খাবে, তখন মমতা ব্যানার্জির সাথে চা খাবো কি ভাববো। আমার বুথের লোক শান্তিতে থাকলে তারপরে আমি শান্তিতে থাকবো। আমার বুথের লোকের তুমি মিথ্যা কেস দিচ্ছ, আপনার সাথে বসে আমি চা খাবো, ও শুভেন্দু অধিকারী খেতে পারে, নওশাদ সিদ্দিকী আইএসএফ খায় না। তাই বলবো আপনাদের কাছে, যারা ভাবছেন তৃণমূলের অত্যাচারে বিজেপিকে আনলে লাভ হবে, ও বিজেপিকে আনা তৃণমূলকে আনার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এটা একে অপরের পরিপূরক। তার আগে দেখতে পাচ্ছি যখনই তৃণমূল চাপে পড়ে, দিদিমণি তখন দিল্লিগামী ফ্লাইট ধরে আর মোদিজির সাথে চুপ করে গল্প করে চলে আসে, রাজ্যের সব সমস্যা মিটে যায়। এই তো শুনছি নাকি আজকেও আবার মোদিজির সাথে আমাদের দিদিমণি গল্প করবেন, চা খাবেন। বুঝতে পারছেন না? আর আমরা ভাবছি কি বিজেপি হয়, আমরা মানে মিন্স যারা ভাবছেন বিজেপি তৃণমূলকে জব্দ করতে পারবে, জেগে ঘুমানো হচ্ছে। এরা একে অপরের পরিপূরক। তাই আপনাদের বলবো, দুটো ফুলকেই দেশের মানুষ, রাজ্যের মানুষ দেখেছে। একটা ফুলকে দেশের মানুষ 10 বছর ধরে দেখলো, কি হয়েছে? 2 কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল,
ওরা তো মুসলিমদের বিরুদ্ধে কথা বলে, মুসলিমদের কথা ছাড়ুন। আমার কোন হিন্দু ভাই 2 কোটি চাকরি পেয়েছে তার লিস্ট দিন তো, অন্তত আমি খুশি হব। আমার পাড়ার ওই হরিপদ বাবু যদি চাকরি পায় আমি খুশি হব। আমার হরিপদ বাবু চাকরি পায়নি, আর হোসেন বাবু তো চাকরি দেবেই না, ওরা বলে দিচ্ছে তাড়াবে বলেছে নাকি। তো তাড়ানোর কথা ভুলে যান। 2 কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল, ফেল হয়েছে। বললো কি নোটবন্দি করছি, যদি নোটবন্দির সুফল না আসে আমি রাস্তার চৌমাথায় ফাঁসি নিয়ে নেব। সুফল এসেছে কি কুফল এসেছে যারা ছোটখাটো ব্যবসায়ী তারা ভালো বলতে পারবে। কি বলেছিল, বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে আসবো, 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেব। কার অ্যাকাউন্টে 15 পয়সা গেছে একটু বলবেন হাত তুলে? 15 লক্ষ তো বাদ দেন। আমি রাম রহিম দুজনকেই জিজ্ঞাসা করছি, রহিমের অ্যাকাউন্টেও যায়নি, রামের অ্যাকাউন্টেও যায়নি 15 পয়সা করে। কার অ্যাকাউন্টে গিয়েছে জানেন? অমিত শাহ ছেলে জয় শাহজি 15,000 গুণ প্রায় ব্যবসা তার বৃদ্ধি পেয়ে গেছে। আপনার আমার বাড়ির কারো অ্যাকাউন্টে যায়নি। ওরা ব্যর্থ হয়েছে 10 বছর ধরে। কি দেখেছি, আমার আপনার পরিবারের লোকজন যখন গ্যাস কিনতে যাচ্ছে 1000 টাকায় গ্যাস কিনতে হচ্ছে, পেট্রোল ডিজেল 100 টাকার কাছাকাছি কিনতে হচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে। সেটা কন্ট্রোল করতে পারছে না বিজেপি সরকার। আর কি বলছে, অনেক কিছু দেবো। তাই অনুরোধ করছি, আমরা তো 10 বছর বড় ফুলকে দেখলাম, আর জোড়া ফুল কি বলেছিল 2011 সালের আগে বেশি যাওয়ার দরকার নেই। 2021-এর আগে কি বলেছিল, ডবল চাকরি দেব। ওটা শুনে আমি ভয় পেয়ে গেছিলাম। বিশ্বাস করুন, আমি মহাপণ্ডিত নয়, কিছুটা আমার শিক্ষা আছে, অল্প কিছু। এডুকেশন হ্যাজ নো এন্ড, শিক্ষার কোনো শেষ নেই, আমিও মেনে নিচ্ছি। কিন্তু কিছুটা আছে চলে যাওয়ার মতো, চলে যাবে। এই তৃণমূলের চুরিটাকে ধরে নিতে পারবো, বিজেপির 2 নম্বরিটাকে ধরে নেওয়ার মতো আমার শিক্ষা আছে ভাই। তো আমিও ভয় পেয়ে গেছিলাম যে আবার কি প্রকল্প নিয়ে আসছে, আমরা এমনি চাকরি পাচ্ছি না, আবার ডবল চাকরি দেবে। এটা কত নম্বর ঢপ হচ্ছে। আমি অপেক্ষা করছিলাম, ভোট মিটে গেল, ডবল চাকরি তো দূরের কথা, যে মুখে উনি বলেছিলেন ডবল চাকরি দেব, সেই মুখেই উনি বলছেন তো চাকরি করলে হবে না, কাশফুলের বালিশ বিক্রি করো, আপনি চপ বিক্রি করো, ঝালমুড়ি বিক্রি করো। ও এটা সরকারি চাকরি? বুঝতে পেরেছেন? ভুলে যাচ্ছি না। এখানে যারা সংখ্যালঘু পরিবারের মা বোন বাপ ভাইরা আছেন, 2011 সালের আগে মমতা ব্যানার্জি কি বলেছিল ভুলে গেছেন নাকি? সাচার কমিটির সুপারিশ বাস্তবায়ন করে দেবো। মুসলিম সমাজের ছেলে মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে সবেতেই পিছিয়ে আছে, ক্ষমতা এলে সবেতে এগিয়ে নিয়ে চলে যাব। কতটা এগিয়ে নিয়ে গেছে ভাই? আপনারা বিভিন্ন বুথের লোকজন আছেন, হাত তুলে বলুন তা বুথে নতুন কোন শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে? হলে বলবেন। শিক্ষা প্রতিষ্ঠান হয়নি। মায়েদের 500-র বদলে 1000 দিচ্ছে, দিয়ে মায়ের সন্তানটা যে প্রাইমারি স্কুলে পড়তে যায় সেখানে টিচার নাই, মায়ের সন্তানকে মূর্খ করিয়ে বাড়ি পাঠাচ্ছে। আমরা ভুলে যাচ্ছি না? এই নির্বাচন থেকে শুরু করে প্রতিটা নির্বাচনের আগে কি বলে, কুরমালি ভাষার ডেভেলপ করব, সাঁওতালি ভাষার ডেভেলপ করব, অমুকের উপকার করব, তমুকের উপকার করব, অনেক কিছু বলে। কিন্তু দিনের শেষে কি দেখছি, অভিষেক বাবুর সম্পত্তি দীর্ঘ রকেটের গতিতে বাড়ছে, এমন সম্পত্তি বাড়ছে কলকাতা হাইকোর্টের জজ বলছেন উনি কি ওনার সম্পত্তির হলফনামা দেবে, যেটা ভারতবর্ষ ইতিহাসে একটা এমপি কে এই ধরনের কোশ্চেন নজিরবিহীন কোশ্চেন করছে। আপনারা যারা আছেন, আমি আপনাদেরকে 2-3টে বিষয় আজকে বলবো, হয়তো নতুন লাগবে। বাজ পড়ে মারা গেলে ক্ষতিপূরণ পাবে কি পাবে না, সাপে কেটে মারা গেলে ক্ষতিপূরণ পাবে কি পাবে না, আর কৃষক মারা গেলে কি পাবে। কারণ কৃষিকাজের সাথে যারা যুক্ত, তো কথা একদম শেষে বলে বক্তব্য শেষ করব। কটা বাজে? এখানে কজন আছে বললে কি হয়েছে? আপনারা এখানে এসে শুনতে পেলাম। আচ্ছা, তার সাথে ধন্যবাদ জানাই, পঞ্চায়েত নির্বাচনে অনেক সন্ত্রাস বাধা বিপত্তিকে উপেক্ষা করে আপনারা আমাদেরকে
উপহার হিসাবে পঞ্চায়েতের মেম্বার আমাদেরকে দিয়েছে। আমরা বলেছিলাম হয়তো আমি পঞ্চায়েত ভোটে আসতে পারিনি, কিন্তু আপনারা মিলিয়ে নেবেন। দুর্নীতিতে দূরের কথা, আপনারা বুথের ভোটার ফোন করবেন, আমাদের মেম্বাররা গিয়ে আপনাদের বাড়িতে পরিষেবা দিয়ে আসবে। সেটা করে তো নাকি? করে তো নাকি? না করলে আমাদেরকে জানাবেন, না করলে আমাদেরকে জানাবেন। আর সাথে সাথে এটা বলছি, এরা যখন ভোটে কন্টেস্ট করেছিল এদের সম্পত্তির হিসাব আমাদের রাজ্য কমিটিতে রাখা আছে। 1 বছর হলে আবার সম্পত্তির হিসাব চাইবো। যদি দেখেছি আমার পঞ্চায়েতের মেম্বারের সম্পত্তি অনেক বেড়ে গিয়েছে, তাকে জানতে চাইবো যে তুমি এত অর্থ কিভাবে ইনকাম করলে। সোর্স অফ ইনকাম যদি দেখাতে পারে ভালো, অন্যথায় ইনি যতই আমার ভালোবাসার লোক হোক না কেন, ইনাকে প্রদিনাকে আমরা বহিষ্কার করব এবং থানাতে চিঠি করব যে এর বিরুদ্ধে তো ব্যবস্থা না। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কমিটমেন্ট। আমরা মানুষের রাজনীতি ময়দানে এসেছি, নিজের পকেটের সেবা করার জন্য নয়। যারা নিজের পকেটে সেবা করতে এসেছে তারা প্রস্তুত থাকুন। জনগণের উন্নয়নের টাকা যারা লুট করছেন, আগামী দিনে তাদেরকে জেলের ভাত খাওয়াতে এসে প্রস্তুত থাকুন। এখন হয়তো ভাবছে, এখন হয়তো ভাবছে এখন লুটে নি না, কদিন লুটবে? 10 বছর। 2013 সালে শাহজাহান শেখ তৃণমূলে জয়েন করেছিল, এটা 2024, 1 বছর লুটেছিল, এখন জেলের ভাত খাচ্ছে। ও বার হবে মনে হচ্ছে? মনে হচ্ছে বার হবে? আমি বলে যাচ্ছি আপনাদের কাছে, দেখে নেবেন। তৃণমূলের শাসন আমলে জেলের মধ্যে গেছে, ও জেলের মধ্যেই তৃণমূলের পতন দেখতে হবে ওকে। ও যা অন্যায় করেছে ওর বাইরে এই যে 55-56 দিন ছিল ইডির মাথা ফাটানোর পর থেকে, এটাই ওর বেশি হয়ে গেছে। আমার ওখানে আদিবাসী মায়েদের ওপরে, দলিত মায়ের ওপরে যে অত্যাচার করেছো, ওনাকে ওর নেতৃত্ব হয়েছে এই শিবু উত্তমদের দ্বারাই। আরো যারা আছো সব কটাকে জেলের মধ্যে আগামী দিনে পড়া হবে, তারও লিস্ট তৈরি হচ্ছে, আইনের মাধ্যমে জেলের মধ্যে রাখা হবে। আর আপনার এই ব্লকে অনেক বড় বড় নেতা আছে তৃণমূলের, তারা নিজেদেরকে অনেক বড় নেতা মনে করে, আমি তাদেরকে মনে করি 4 আনার নেতা। অনুব্রত মণ্ডলের মতো বাঘ তো নয় এরা, শাহজাহানের মতো সম্রাট তো নয় এরা, পার্থ চ্যাটার্জির মতো দলের মহাপরিচালক তো নয় এরা, জ্যোতিপ্রিয় বাবুর মতো দলের মন্ত্রীও তো নয় এরা। একটা বুথের নেতা, ব্লকের নেতা বা অঞ্চলের নেতা। প্রস্তুত থাকুন, আপনারা যে অন্যায় করছেন আইনের মাধ্যমে বুঝে নেওয়া হবে। যারা বিরোধীরা নির্বাচিত হয়েছেন এই 30 জন মতো এই এলাকাতে, টোটাল ব্লকে যারা, তাদেরকে কাজ টাজ দিচ্ছে না, তাদেরকে ডিস্টার্ব করছে। আমি আপনাদেরকে বলবো, আপনাদের ভোটে নির্বাচিত হয়েছে তো, আগামী দিনে বিডিও অফিস হবে, আগামী দিনে বিডিও অফিস ঘেরাও হবে, আপনাদেরকে যেতে হবে। আপনাদের ভোটের যারা মান্যতা দিচ্ছে না তাদের বিরুদ্ধে ডেপুটেশন আমরা বিডিও অফিসে দেব এবং তাদেরকে কাজ যাতে দেয় তা সুনিশ্চিত করতে হবে। আপনারা যাবেন তো আমাদের সাথে? যাবেন তো মায়েরা? নির্বিশেষে আমরা যাব। আর একটা কথা বলছি, যাদেরকে কাজ দিচ্ছেন না তারা বিডিও কে চিঠি লিখুন, ডিএম কে চিঠি লিখুন, রিসিপ্ট গুলো রাখুন। প্রয়োজনে সেই ডিএম বা বিডিওর বিরুদ্ধে আমরা আইনত লড়াইয়ে যাব কলকাতা হাইকোর্টে। কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়েছে, এর অধিকার যদি এনাকে না বুঝিয়ে দেওয়া হয়, অধিকারে বোঝানোর জন্য আমরা আইনি লড়াইয়ে যাব। বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, ভোটের প্রায় দামামা বেজে গিয়েছে। এটা কোন লোকসভা? মথুরাপুর লোকসভার মানুষজন আছেন, এটা এসসি সিট রিজার্ভ আছে। আমাদের ইচ্ছা আছে আমরা এখান থেকে প্রার্থী দেব, এসসি সমাজের প্রার্থী দেব, তাকে আমরা জিতিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠাবো। মথুরাপুরের অভাব অভিযোগের কথা পার্লামেন্টে বলবে, সেখানে গিয়ে টিকটকও করবে না বা সেখানে গিয়ে পেছনের সিটে বসে ঘুমাবে না, এই রকম লোককে আমরা পাঠাবো না। এমন লোককে জিতিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠাবো। কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হচ্ছিল, যে কমিয়েছিল, তাদেরকে আর পাঠাবো না। কৃষকদের হয়ে যাতে পার্লামেন্টে গলা পাঠায় তেমন লোককেই আমরা পাঠাবো। আমরা সেই লোককে পাঠাবো। যখন যারা সিএ এর বিরুদ্ধে যারা চুপ করেছিল তাদেরকে আমরা পাঠাবো না, আমরা তাকেই পাঠাবো
যাতে নাগরিকের বিপক্ষে যে বিলগুলো যাবে সেইগুলোতে কন্ডেম যারা করতে পারবে এবং নতুন নতুন ভাবে নাগরিক যাতে উপকৃত হয় এই বিল আনার জন্য যারা বলবে তাদেরকে আমরা পাঠাবো। কি প্রস্তুত আছেন তো নাকি? কারা কারা প্রস্তুত আছেন দেখি? আগামী নির্বাচনে আসতে চলেছে, আমরা এখান থেকে প্রার্থী দিচ্ছি, ভোটটা আসবে তো? আমরা এখানে জিতিয়ে মায়েরা জিতিয়ে আমরা পার্লামেন্টে পাঠাতে পারবো তো আমাদের প্রতিনিধিদেরকে? কোনো কথা হবে না, অনেক কথা বলবে ওরা। কি বলে বিজেপি এসে যাবে। বিজেপি আস্থার বাকি আছে, একটার বাকি আছে। আর কারা নিয়ে এসেছে? 2011 সালের আগে পশ্চিমবাংলায় বিজেপি খুঁজে পাওয়া যেত? এই মায়েরা বাপেরা বলেন, খুঁজে পাওয়া যেত? একটা কি দুটো এমএলএ দেখতে পাওয়া যেত, আর একটা এমপি সেই দার্জিলিং থেকে আপনার ঘরে কানাচে চলে এসছে বিজেপি, আর এখনো বলছে নাকি বিজেপি এসে যাবে। ওরা আশা করে থাকলে, ওদের ভরসা করলে আপনার ঘরের মধ্যে বিজেপিকে ঢুকিয়ে দেবে, তখন আর কিছু করতে পারবেন না। এখন ঘরের কানাচে এসেছে, বিজেপিকে আটকাতে হবে। আর বিজেপিকে আটকাতে গেলেই তৃণমূলকে হারাতে হবে। তৃণমূল হারলেই বিজেপি আটকে যাবে। তার উদাহরণস্বরূপ আমি দিয়ে দিচ্ছি আপনাদের দিয়ে দিচ্ছি উদাহরণস্বরূপ। তার আগে একটা কথা বলি, 2024-এ কি হবে? চুপচাপ যদি প্রয়োজন হয় তৃণমূলের ঝান্ডা নিয়েও মিটিং এ যাবেন। বলে রাখছি আপনাদেরকে, ওরা অনেক অন্যায় করছে তো, যদি চাপ দেয় কোনো অসুবিধা নাই, তৃণমূলের ঝান্ডা নেবেন। প্রয়োজনে মমতা ব্যানার্জির নামে যদি স্লোগান দিতে বলে, মুখে জিন্দাবাদ বলবে আর মনে মনে বলবেন তুই ধ্বংস হ, তো সরকার ধ্বংস বলে নেবেন। কিন্তু ছাপটা কোথা দেবেন? ইভিএম মেশিনে কোথা দেবেন? তখন শুধু ভাইজানদের কথা মনে পড়বে আর খামের কথা। হ্যাঁ, আপনারা খেটে খান। আপনারা যদি তৃণমূল ডাকলে মিটিং এ যদি না যায়, আপনাদের অনেকের কাজ বন্ধ করে দিতে পারে। আমি আপনাদের ভাই বলে যাচ্ছি, নিশ্চিন্তে তৃণমূলের মিটিং মিছিলে ঝান্ডা নিয়ে যাবেন। পারলে প্রথম সারিতে থাকবেন, ছবি তুলে ছাড়ুক আপনাদের। ভোটটা কিন্তু কোথায় হবে? কামে হবে। আর ওদের হারালেই কাজ হবে। ওদের যত হারাবেন তত উন্নয়ন হবে, এটা মাথায় থাকে জানো। আমি বলছিলাম তৃণমূলকে হারালেই বিজেপি ফিনিশ হবে। কারণ কি, 2021-এর আগে 2011-এর আগে কিছু তৃণমূল ছিল না, বিজেপি ছিল না। আস্তে আস্তে তৃণমূলের হাত ধরে বিজেপি আসছে। এটা ফুটবল খেলার মাঠ তো নাকি একটা? আপনারা আমাকে ভালোবাসেন। আমি যদি বলি কালকে এখানে আমি ধান চাষ করব, সম্ভব হবে না। এই মাটি ধান চাষের যদি না হয়, মাটি তুলে ফেলে ধান চাষের জন্য মাটি নিয়ে আসতে হবে। বা এই মাটিতে যদি ধান চাষ হয়, কালকে সম্ভব নয় ধানের। কারণ কি, এটাকে নাগল দিতে হবে, পানি দিতে হবে, ধান চাষের উপযুক্ত করতে হবে। তো পানি নাগল দিয়ে ধান চাষ উপযুক্ত করলে অন্তত 6 মাস তো টাইম লাগবে ভাই, টাইম লাগবে। তো বিজেপি বাংলাতে আসতে পারতো না। তারা দেখেছে বাংলাতে তাদের কোনো জায়গা নাই। কি করতে হয়েছে? তৃণমূলকে দিয়ে চাষের জমি তৈরি করেছে ওরা। 1998 সালে এটা রেকর্ড হচ্ছে। আমি মমতা ব্যানার্জির যারা সৈনিক এখানে আছেন তাদের উদ্দেশ্য বলছি, আমি যদি ভুল বলি আমার বিরুদ্ধে মানহানি মামলা করতে বলবেন। 1998 সালে বিজেপির হাত ধরে তৃণমূলের জন্ম হয়েছে বাংলাতে, যাতে চাষের জন্য উর্বর জমি তৃণমূল তৈরি করতে পারে। 1998-এ জন্ম হয়েছে, লেগেছিল চাষের জন্য উর্বর জমি করব। এই 2021-এ এসে একদম চাষের যোগ্য করে দিয়েছে। ওই জন্য সুন্দর পরিস্থিতি তাদের বিজেপির জন্য বাংলায় করে দিয়েছে। তখন একটা দুটো এমএলএ ছিল, এখন 77টা এমএলএ বানিয়ে দিয়েছে। আর এখনো বলছে নাকি বিজেপি চলে আসবে। ওদের কথাই কোনো কর্ণপাত করলে হবে না। এখন দেখতে হবে আমার হয়ে বলার লোক কোথায়। এই ভোট আসছে, সিএ ভয় দেখাবে। সিএ হচ্ছে একটা ভোট ধরা কল, ভয় পাবার কোনো দরকার নেই। আছি আমরা, আপনাদের হয়ে আমরা আইনি লড়াইয়ে যাব। আমরা সিএ এর কেন বিরোধিতা করছি? ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজন করে দেবে, ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজন করবে। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। আমাদের মধ্যে যারা বিভাজন যারা করতে চাইছে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব। যা কৃষক এরিয়া, চাষিভূষী মানুষ এখানে আছেন,
আপনাদের বলি, কয়েকটা কথা বলে নি, আপনারা জানতে পারবেন। হ্যালো হ্যালো, যারা কৃষকরা আছেন, বাইরের মাইকগুলো চলছে তো? আচ্ছা, কৃষক পরিবারের লোকজন যারা আছেন, আমি কয়েকটা কথা বলবো, আপনারা মাথায় ঠিক করে নিয়ে নিন, বুঝতে পারবেন। আচ্ছা, আজকে কতজন রক্ত দিল? এখনো চলছে? এখনো রক্ত দিয়ে চলছে? ধন্যবাদ অঞ্চল কমিটিকে। তাহলে লিস্ট কত? এক্সাক্ট ফিগারটা দাও যদি বন্ধ হয়ে যায়। ধন্যবাদ, আপনারা রক্ত দিয়েছেন, রক্তের মাধ্যমে সম্প্রীতির ঐক্যের বার্তা যায়, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। এই ধরনের আরো বেশি বেশি রক্তদান শিবির আমাদেরকে করতে হবে, যেই পার্টি যেই করুক না কেন, আমরা গিয়ে সেখানে রক্ত দেব। কৃষক যারা আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি। আপনারা জানেন পশ্চিমবাংলা কৃষকদের জন্য বেশ কিছু প্রকল্প আছে। যেমন আমি প্রথমেই বলি, 60 বছরের নিচে কোনো কৃষক মারা গেলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। আমাদের এলাকায় দেখলে দেখা যাবে 60 বছরের নিচে অনেক কৃষক মারা গিয়েছে, তারা কি ক্ষতিপূরণ পেয়েছে? আচ্ছা, আপনারা জানতেন 60 বছরের নিচে কোনো কৃষক মারা গেলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়? তাহলে টাকাটা কারা খাচ্ছে? উন্নয়ন বাহিনী। উন্নয়ন বাহিনী টাকাটা খেয়ে নিচ্ছে। আমার আপনার পরিবারের কেউ মারা গেছে, দেখবেন ওরা টাকাটা নিয়ে নিচ্ছে। তা জেনে রাখবেন, 60 বছরের ঊর্ধ্বে কোনো কৃষকের বয়স হয়ে গেলে সে কৃষক পেনশন পাবে, একটা ভাতা পায়। যাক, ওই বিষয়টা ছেড়ে দিই। সাবসিডিতে অনেক কৃষিজ যন্ত্রপাতি পাওয়া যায়, আপনারা জানতেন? কেউ জানেন? আমি একটা উদাহরণের জন্য বলছি, স্প্রে মেশিন আছে আর ট্র্যাক্টর, কৃষি যন্ত্রপাতি সাবসিডিতে পাওয়া যায়, আপ টু 40-50% পর্যন্ত ডিসকাউন্ট হয়। আমি উদাহরণের জন্য বলছি আপনাদের, স্প্রে মেশিনটা 4000 টাকা দাম, তো এখন ব্যাটারি চালিত, ওটা যদি 40% ডিসকাউন্ট হয় তাহলে 1600 টাকা সাশ্রয় হবে। 1600 টাকা কম দিয়ে আপনি কিনতে পারেন ব্লকে। আপনারা এটা জানেন? জানানো হয় না, এটা লুট হয়ে যাচ্ছে। এগুলো জানবেন কোথায়? আগামী দিন সময় পেলে এসে আমি বিস্তারিত বলবো, সময় স্বল্প, আমাকে কলকাতায় ফিরতে হবে, আমার কলকাতায় কাজ আছে। তো আপনারা কোথায় জানবেন? ADA ব্লকে যাবেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, একটা বিডিও স্যারের নিচে একটা স্যার থাকে, ADA স্যার, তার কাছে তার নাম্বার টাম্বার আপনারা রাখবেন, আপনাদের নাম্বারও তাকে দিয়ে দেবেন। আপনাদের দেখভাল করার দায়িত্ব হচ্ছে তার। এই সমস্ত কৃষকদের জন্য যে অফারগুলো আছে, যখন সার আসে পাবে, বীজ পাবে, কলা গাছ, বিভিন্ন সময় বিভিন্ন মালপত্র আসে, অনেক সময় ফ্রিতে পাই, অনেক সময় সাবসিডিতে পাই, টোটালটাই আপনারা পেতে পাবেন। ওই স্যারের সাথে যোগাযোগ রাখবেন। সাথে সাথে দুটো কথা বলবো, যারা কৃষকরা এই দুটো বিপদের সম্মুখীন বেশি হয়, সাপে কামড়ে মারা যায় কৃষক।